করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। সরকারের সম্পূরক হিসেবে কাজ করছে বাহিনী, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। গণতন্ত্রের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত বললেন বিএনপি নেতা খসরু। ভোট কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনা প্রধান, মন্তব্য সার্জিসের। সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন, এটা আসলে তার দায়িত্বের জায়গা নয়। সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায়, এই ক্ষেত্রে আমরা মনে করি তার একটি ভূমিকা থাকতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাত আরা জশোয়া এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থানকে খাটো করতে ছড়ানো হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য। মার্কিন প্রতিনিধিকে ডক্টর ইউনূস। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। সুরাহা না হলে কাল সারা দেশে বিক্ষোভের ডাক। সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি হাসনাতের। শিক্ষার্থী আসলেও হয়নি ক্লাস। 11তম গ্রেডের বেতন সহ 3 দফা নিয়ে সারা দেশে কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি। উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি ছাত্রদলের। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী। ব্রিফিংয়ে এই কথা জানিয়েছে সেনা সদর। সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে সেনাবাহিনী। সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে উল্লেখ করে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় সেনা সদর। মানবিক করিডোর বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা তুঙ্গে। রাজনৈতিক দল থেকে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। বিভিন্ন ধরনের অপরাধের সাথে দুপুরে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ সেনাবাহিনী। জানালেন করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এ সময় সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহলে উদ্বেগ প্রকাশ করে সেনা সদর জানায় এ বিষয়ে সতর্ক আছে সেনাবাহিনী। আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ নেই বলেও জানানো হয়। চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কেএনএফ-এর 30,000 ইউনিফর্ম পাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সেনা সদর। এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে। We'll never compromise that. This is our country and we'll protect it at any cost. এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। 30,000 ইউনিফর্ম পাওয়া গেল, আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক মাধ্যমে সরকার এবং সেনাবাহিনীর সম্পর্ককে ঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না জানিয়ে সেনা সদরের পক্ষ থেকে বলা হয় সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবেই কাজ করছে। ডিসেম্বরে নির্বাচন না হলে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জানান এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। নির্বাচন নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। তো এই বিষয়ে আমরা কোনো তথ্য আপনাকে দিতে পারছি না। সংবাদ সম্মেলনে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায় সেনা সদর। জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স
জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে থাকা সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া ব্যর্থ হবে অভ্যুত্থান। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। পরে গশ্বরচন্দ্র রায় বলেন, স্বৈরাচার বিদায় নিলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে সুষ্ঠু নির্বাচন দরকার, নতুবা জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ৫ আগস্টের পর সেনাপ্রধানের আচরণ গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে, তাই সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত। সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। জানানো হয়, তরুণদের চিন্তা ও নেতৃত্বের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে ২৮ মে ঢাকায় তারুণ্যের সমাবেশে প্রায় ১৫ লাখ তরুণ যোগ দেবেন। আর ২৭ মে কৃষিবিদ ইনস্টিটিউশনে সেমিনার হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনাপ্রধান, তবে নির্বাচনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা সাজ্জিদ আলম। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হয়নি। নতুন বাংলাদেশ বিনির্মাণে মৌলিক সংস্কারের রূপরেখা তুলে ধরে জনগণের মতামত জানতে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে সোমবার দিনভর নীলফামারী ও চট্টগ্রামে পথসভা ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে পথসভা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম। বলেন, কোন মাসে নির্বাচন হবে তা সেনাপ্রধান ঠিক করে দিতে পারেন না, বরং তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে পারেন। সেনাপ্রধান যদি একটি নির্বাচনের মাস বেঁধে দেন, এটা আসলে তার দায়িত্বের জায়গা নয়, বরং আমরা মনে করি তিনি সরকারকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারেন যে সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচনের পরিবেশ কত দ্রুত তৈরি করা যায়। এক্ষেত্রে আমরা মনে করি তার একটি ভূমিকা থাকতে পারে। এর আগে সকালে বৃষ্টি মাথায় নিয়েই ডোমার উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ করেন সার্জিস। এ সময় শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা না ছাড়ার আহ্বান জানান তিনি। ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। পথসভার দ্বিতীয় দিন সকালে উত্তর চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পথসভা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ নেতাকর্মীরা। হাসনাত বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সফল হয়নি। আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি। সেজন্য মানুষ আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে, একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে। এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করে জনগণের মতামত জানার পাশাপাশি লিফলেটের মাধ্যমে দলীয় বার্তা পৌঁছে দেয়াই এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নে সব দল একমত হয়েছে বলেও জানান তিনি। বিকেলে গণমাধ্যমে কমিশনের অগ্রগতি তুলে ধরেন আলী রিয়াজ।
চলতি বছরের 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজ শুরু করে। 5 মার্চ গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠায় সংস্কার কমিশন। এর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ছিল 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক 27টি, বিচার বিভাগ নিয়ে 23টি, জনপ্রশাসনের 26টি ও দুর্নীতি দমন কমিশনের ছিল 20টি সুপারিশ। আপনারা জানেন 2024 কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়নের সুপারিশে একমত পোষণ করলেও রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতের প্রস্তাবে আংশিক একমত হয়েছে দলগুলো। বিচারকদের রাজনৈতিক আনুগত্য প্রদর্শন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের বিধান করার সুপারিশের বিষয়ে সকল দল একমত পোষণ করেছে। নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় দ্বিমত নেই রাজনৈতিক দলগুলোর। মিশ্র প্রতিক্রিয়া আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে ভিন্ন ভিন্ন মত আছে। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন বিলের ব্যাপারে দলীয় অনুশাসনের বাধ্যবাধকতার ব্যাপারে অধিকাংশ দল একমত। জুলাই অভ্যুত্থান, গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 সংশোধন করার প্রস্তাবে সব দল নীতিগতভাবে একমত পোষণ করেছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়ে কাজ ও সব গেট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। কাল সচিবালয় সহ সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ এবং বুধবার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঐক্য ফোরাম। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার বেলা 11টায় যার যার দপ্তর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা, ফেটে পড়েন বিক্ষোভে। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত এবং আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধরা। এতে সচিবালয়ের কর্মকর্তা বা দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। কর্মকর্তা কর্মচারীরা বলেন, আলোচনার আশ্বাস দিয়েও কর্মচারীদের মতামত ছাড়াই রোববার সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করা হয়। শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ তাদের। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। ভালো লাগলো না, চাকরি শেষ। আমরা আদালতেও যেতে পারবো না। তারা যেন এই আইনটা রিভিউ করে। যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই। অধ্যাদেশ বাতিল না করলে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং বুধবার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন প্রত্যাহার না করা হবে। সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব। এদিকে সব ক্যাডারের সমতা বিধান সহ বৈষম্য দূর করার দাবিতে মঙ্গলবার থেকে সারা দেশে 2 দিন কলম বিরতির ডাক দিয়েছেন সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সচিবালয় থেকে সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমন করা হবে। প্রয়োজনে জনগণ বিকল্প খুঁজে নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামে পথসভা এবং লিফলেট বিতরণের সময় কথা বলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। বৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যান পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।
রোববার প্রজ্ঞাপন স্থগিত করায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন কর্মকর্তা-কর্মচারীরা। গেল কয়েকদিনের কর্মসূচিতে যে ক্ষতি হয়েছে তা বাড়তি কাজ করে পুষিয়ে দেয়া হবে বলেও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। তাদের আশা, সরকার দ্রুত প্রজ্ঞাপন সংশোধনের দৃশ্যমান কাজ শুরু করবে। তবে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে তারা অনড়। 29 মে 2005 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় এই দাবির ধারাবাহিকতায় ইতিপূর্ব ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে যতদিন প্রয়োজন। অতিরিক্ত সময় কাজ চলবে বলে আমরা ঘোষণা করছি। শিক্ষার্থী এলেও হয়নি ক্লাস। চাকুরির শুরুতে 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। শ্রেণীকক্ষে বসে আছে ক্ষুদে শিক্ষার্থীরা, কিন্তু দেখা নেই শিক্ষকের। বোর্ডগুলোয় লেখা চলছে কর্মবিরতি। সোমবার সকাল থেকে রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষকের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। কোনো কিছুতে কিছু হচ্ছে না পেরে বাধ্য হয়ে আমরা সব স্কুলে কর্মবিরতিটা করতে আমরা বাধ্য হচ্ছি। একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী হবে, এটা আদৌ কাম্য নয়। বাচ্চারা যে সাফার করছে এটা আমরা চাই না, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। এদিকে বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। অনেকে ফিরে যান বাড়ি, কেউ কেউ ক্লাসে বসে সহপাঠীদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে। শিশুদের পড়ালেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। সকাল থেকে আমরা বসে আছি, ক্লাস হচ্ছে না, স্যাররা দ্রুত ক্লাসে আসুক, এটাই চাই। কর্মবিরতিতে ছাত্রীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। কর্মবিরতি করবেন, কিন্তু ছাত্রদের যাতে ক্ষতি না হয় এই বিষয়ে আপনারা একটু দৃষ্টিগোচর দিবেন। তবে ভিন্ন চিত্র চাঁদপুরে। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বাভাবিক ছিল শিক্ষা কার্যক্রম। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। সাম্য হত্যার বিচার দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। সহপাঠী হারানোর শোক রূপ নিয়েছে ক্ষোভে। স্লোগানে মিছিলে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার আর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদী সমাবেশে যোগ দেন তারা। সিম্পল বিচারের জন্য রাস্তায় নামতে হয়, এটাই আমাদের পোড়া কপাল। যে ছুরি দিয়ে আঘাত করলো তাকে এখনো ধরা হয়নি। কোন সিসিটিভি থেকে এখন পর্যন্ত সাম্য যে হত্যাকারী তারা কি ধরা পড়েনি? সাম্য হত্যার বিচার, উপাচার্য প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় নিয়ে উপাচার্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে, না হলে আগামীতে কঠোর কর্মসূচিতে যাবে ছাত্রদল। আপনারা এখনো ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এইটি আমাদের সহিষ্ণুতার শেষ কর্মসূচি। আগামীতে আমরা যে কর্মসূচি দেব সে কর্মসূচি হবে অধিকতর কঠোর। আমরা প্রয়োজনে এই রেজিস্ট্রার বিল্ডিং তথা প্রশাসনিক বন্টন আমরা তালাবদ্ধ করে দেব। সাম্য হত্যার ঘটনায় এদিন সকালে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করতেই সংখ্যালঘু নির্যাতনের অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। আর এ কাজ করা হচ্ছে দক্ষিণ এশিয়া থেকে। বিকেলে যমুনায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রধান স্টিফেন স্ন্যাকের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। এ সময় দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস।
হিন্দুদের জানমালের দাম এত সস্তা নয়। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপতথ্য ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। বারবার এমন অভিযোগ করে আসছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশে যে কাজটা হচ্ছে সেটাকে এক কথায় বলে বর্বরচিত অসভ্যতামি। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের প্রধান স্টিফেন স্ন্যাক। এই সাক্ষাতে ডক্টর ইউনুস বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করতে দক্ষিণ এশিয়া থেকে লাগাতার অপতথ্য ছড়ানো হচ্ছে। একই সঙ্গে গণ অভ্যুত্থানকে উগ্র ইসলামপন্থীদের আন্দোলন বলে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর ইউনুস। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ধারাবাহিক অপতথ্য ছড়ানোর প্রসঙ্গ তুলে ধরে সারা বিশ্ব থেকে সাংবাদিকদের বাংলাদেশে এসে প্রকৃত অবস্থা যাচাইয়ের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনুস ও স্টিফেন স্ন্যাকের সাক্ষাতে চলমান সংস্কার কার্যক্রম, সংবিধান সংশোধনের উদ্যোগ, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে আলোচনা হয়। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে আগামীকাল জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিক্কেই সম্মেলনে অংশ নেবেন তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী জানান, 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। এছাড়া জাপানের কাছে স্বল্প সুদে $100 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানো দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। মঙ্গলবার দিবাগত রাতে 4 দিনের সফরে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। জাইকা জেট্রো সহ অন্যান্য যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের মাধ্যমেই আমরা এই বাজেটারি সাপোর্টটা জাপানের কাছ থেকে চেয়েছি। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। সর্বমোট 7টি MOU সাইনিং হবে। এটা গভর্নমেন্ট টু বিজনেস হবে। এই দুটোই আমাদের ম্যান পাওয়ার জাপানে পাঠানোর উদ্দেশ্যে করা। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কথা বলেছেন ভারত সীমান্তের পুশিন ইস্যুতেও। আমরা কাজ করছি না এটা কিন্তু বলি নাই। ভেরিফিকেশনের প্রসেসটা আসলেও লেন্দি। শুধু নাম দিয়ে একজন মানুষকে বাংলাদেশে যদি কোনোভাবে ভেরিফিকেশন করা যায়, সেটা আপনারাই বুঝতে পারবেন এটা একটা ইম্পসিবল জিনিস। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণার গেজেটে স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। কাল শুনানির কথা রয়েছে। এদিকে আজকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন ইশরাক। আর নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। বলেন, আগামীকালের মধ্যে শপথ না পড়ালে কঠোর আন্দোলন শুরু হবে। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা সিটি কর্পোরেশন। সোমবার সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। এতে টানা 13 দিনের মতো সেবা কার্যক্রম বন্ধ। ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে টালবাহানা করে যাচ্ছে সরকার, এমন অভিযোগ করে আন্দোলনকারীরা বলেন, মঙ্গলবারের মধ্যে শপথ না পড়ালে আবারও কঠোর আন্দোলনে নামবেন তারা। 24 ঘন্টার ভিতরে ইশরাককে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। ইশরাকের আইনজীবী বলেন, তার মক্কেলকে শপথ না পড়িয়ে অন্যায় করেছে সরকার। সরকার ব্যর্থতার জন্য একটা নির্বাচিত প্রতিনিধি দায়ী থাকবে না। ইশরাক হোসেনের তার বৈধভাবে নির্বাচনে যে নির্বাচিত হওয়ার মেয়রের চেয়ারে বসার, মেয়রের দায়িত্ব নেওয়ার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে। আর এটা সরকারের কারণ হয়নি। যদি না হয় আমরা কন্টেম্প্ট অফ কোর্ট করতে করবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই আন্দোলনের মধ্যে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে, যার শুনানি হবে মঙ্গলবার। এই রায়ের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছি। আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা আশা করছি এটি আগামীকাল
মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে। এদিকে সোমবারের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন ইশরাক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ছাড়া জিয়া পরিবারের কোনো ঠিকানা নেই। পতিত সরকার খুঁজেও দেশের বাইরে তারেক রহমানের বাড়ি কিংবা 1 ছটাক সম্পত্তি দেখাতে পারেনি। 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ডক্টর জুবাইদা রহমানের আপিল শুনানিতে হাইকোর্টে একথা বলেন তার আইনজীবী। এদিন খালাস চেয়ে জুবাইদার আপিল শুনানি শেষ হয়েছে। বুধবার রায় দেবেন উচ্চ আদালত। রায়ে তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের প্রত্যাশা আইনজীবীদের। 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 6 মে দেশে ফিরেই আইনি লড়াই শুরু করেন ডাক্তার জুবাইদা রহমান। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে খালাস চেয়ে আপিল করেন তিনি, যার শুনানি শেষ হয়েছে সোমবার। বুধবার সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। এই মামলায় গুরুত্বপূর্ণ ডাক্তার জুবাইদার আইনজীবী বলছেন, বেআইনি প্রক্রিয়ায় মামলা ও সাজা হওয়ায় খালাস পাবেন জুবাইদা। পাশাপাশি আপিল না করলেও 9 বছরের দণ্ড থেকে মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি সম্পত্তি সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দিয়েছেন, আর আজকে মামলায় তারেক রহমান সাহেবকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে যে এই সম্পত্তি, এই গুলশানের এটা এবং এই মইনুল হোসেন রোডে ক্যান্টনমেন্টের যে বাড়ি, এই দুইটা উনি অবৈধ উপায়ে নাকি অর্জন করেছেন এবং এটা তার জ্ঞাত আয় বহির্ভূত। বিচারের নামে এরকম প্রহসন, এটা আমি আমার ওকালতি জীবনে কখনো দেখিনি। এদিন শুনানিতে উঠে আসে জিয়া পরিবারের প্রতি আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার নানা দিক। জুবাইদার আইনজীবী আদালতকে বলেন, পতিত সরকার তন্ন তন্ন করে খুঁজেও দেশের বাইরে তারেক রহমানের বাড়ি কিংবা 1 ছটাক সম্পত্তি দেখাতে পারেনি। বাংলাদেশ ছাড়া জিয়া পরিবারের কোনো ঠিকানা নেই বলেও মন্তব্য করেন আইনজীবী। ওনার যেই সম্পত্তি, প্রথমত হলো যে এই একটাও তার জ্ঞাত আয়ের বহির্ভূত না, একটাও কোনো অসাধু উপায়ে অর্জিত না, আর একটা টাকা বা একটা সম্পত্তিও এই 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে না, অর্থাৎ বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নাই। 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় কাল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ কাল রায় ঘোষণা করবেন। আজহারের আইনজীবীর আশা, খালাস পাবেন জামায়াত নেতা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহার। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম মামলা যার রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। রাতের সময় আরও থাকছে। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় এখনো শেষ হয়নি। জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে বললেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। বাসে কোরবানির পশু পরিবহন করা যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে দেশীয় পশুতে কোরবানি, পশু ও চামড়া ব্যবস্থাপনা করণীয় শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। ফরিদা আক্তার বলেন, স্টেরয়েড দিয়ে মোটা তাজা করা পশু যাতে বাজারে না আসতে পারে সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে। কম দামের জন্য কোরবানির চামড়া যাতে ফেলে দেওয়ার মতো ঘটনা না ঘটে সেজন্য প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। এবার কোরবানির পশু সহ অন্যান্য আনুষঙ্গিক বেচাকেনায় প্রায় 70,000 কোটি টাকা লেনদেন হতে পারে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ফরিদা আক্তার। বাসের যে বক্সগুলো আছে না, ওর মধ্যে ছাগল নিয়ে আসে এবং অনেকগুলো সাফোকেটেড হয়ে মরে যায়। এই যে কি পরিমাণ নিষ্ঠুরতা প্রাণীর প্রতি, এটা কিন্তু আমরা মানে কোরবানিতে আমরা দেখাতে চাই যে এটা আমরা মনিটর করছি এবং এটার কোনো প্রকার যদি ভঙ্গ হয় তাহলে সেটা কিন্তু একটা অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করব। এবার বাণিজ্যের সংবাদ। আবু সাইদ ও মুগ্ধের ছবি সহ জুলাই মাসে বাজারে আসছে 5 টাকার নতুন নোট। তবে আজ কিংবা কাল থেকে মিলবে
20, 50 ও 1000 টাকার নোট। এগুলোয় থাকছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জুলাই আন্দোলনের ছবি। প্রথম ধাপে মোট 1000 কোটি টাকা সমমানের নতুন নোট ছাড়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। সাইফুল ইসলামের রিপোর্ট। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপ্লবের সাক্ষী হিসেবে দেয়ালে দেয়ালে থেকে যায় নানা ডিজাইনের গ্রাফিতি, যেখানে ফুটে উঠেছে দেশের সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা। এবারে নতুন টাকায় এসব গ্রাফিতি সহ জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে যুক্ত হয়েছে আন্দোলনের নানা ছবি। এছাড়াও থাকছে ইতিহাস, ঐতিহ্যের বিভিন্ন প্রতীক। প্রথম পর্যায়ে বাজারে আসছে 20 ও 50 টাকার নোট। সব ধরনের নোট তো একসাথে ছাপানো সম্ভব না, কিন্তু সবগুলোর উদ্যোগ নেওয়া হয়ে গেছে। একটার পর একটা প্রিন্টে যেতে থাকবে। অতএব দুই থেকে তিন ধরনের নোট হয়তোবা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ মার্কেটে আসবে। বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত 1000 টাকার নোট 2 জুন বাজারে ছাড়া হবে। আর ঈদের পর আসছে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ ও মুগ্ধের অবয়ব সংবলিত 5 টাকার নোট। বহুদিন পর একটা একেবারে ভিন্ন। এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো, মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না, কিন্তু এবার হয়তো একটু বড় ধরনের চেঞ্জ হতেও পারে কোনো নোটের। কেন্দ্রীয় ব্যাংক জানায়, দরপত্র প্রক্রিয়ায় সময় লাগায় ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি। বর্তমানে প্রচলিত 9 ধরনের নোটই নতুন করে ছাপানোর সিদ্ধান্ত হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুদকের তলবে হাজির না হয়ে 90 দিনের সময় চাইলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের 9 সদস্য। শারীরিক অসুস্থতা ও বিশাল ব্যবসার হিসেব দিতে এই সময়ের প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। দুদক বলছে, শুধু বসুন্ধরা নয়, টাস্কফোর্সের আওতায় থাকা অন্যান্য ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধেও অনুসন্ধান চলমান রয়েছে। হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচারের অভিযোগে টাস্কফোর্স গঠন করে দুর্নীতির অনুসন্ধানের নামে দুদক। এর ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সাইম সোবহান আনবির সহ পরিবারের 9 সদস্যকে 25 ও 26 মে তলব করে চিঠিও দেয় সংস্থাটি। তবে তলবে হাজির না হয়ে 90 দিনের সময় আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্টরা। দুদক বলছে, 45 কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করার আইনি বিধান থাকায় সেইভাবে ব্যবস্থা নেবে তারা। আইন বিধি অনুযায়ী একটু সময় নির্ধারণ করা আছে, সেই সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম শেষ করার জন্য হলেও তার প্রেক্ষিতে যেহেতু তারা আবেদন করেছেন, সেটা হয়তো তারা তদারকারী কর্মকর্তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে আসলে তারা কয়দিন সময় দিতে পারবেন। বসুন্ধরা ছাড়াও এস আলম, নাসা, বেক্সিমকো, নাবিল সহ 10টি গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে বলে জানান দুদকের কর্মকর্তা। টাস্কফোর্স গঠন হয়েছে, যেসব বড় বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে এই যে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে, অনুসন্ধান কার্যক্রম চলমান। এদিন কারাগারে থাকা হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের রাজধানী মুম্বাইয়ে আগাম বর্ষায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। খোলা ড্রেন আর অদৃশ্য ফুটপাতে ঝুঁকি নিয়েই করতে হচ্ছে চলাচল। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মৌসুমের আগে এসেছে বর্ষা। কর্তৃপক্ষের মতে মহারাষ্ট্রে 35 বছরে এই প্রথম সবচেয়ে আগেভাগেই শুরু হয়েছে এমন অবস্থা। ফলে রোববার থেকে মুম্বাইয়ে নামে টানা বৃষ্টি, কিন্তু প্রকৃতির সেই আগমনে যেন প্রস্তুত ছিল না প্রশাসন। একটানা ভারী বৃষ্টিতে শহরের নানা রাস্তাঘাট পরিণত হয়েছে ছোট নদীতে। ছত্রপতি শিবাজি স্টেশন হোক বা শহরের ব্যস্ততম মোড়, প্রায় সব রাস্তায় এখন পানির নিচে। গাড়ি চলে হাঁটুজল মারিয়ে। স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। দেখা যাচ্ছে না ফুটপাত, কেউ আবার আতঙ্কে রয়েছেন গর্তে পড়ে যাওয়ার। চলাফেরা করা দুঃসাধ্য হয়ে উঠেছে। ড্রেন কোথায় আছে বোঝা যাচ্ছে না, পড়েও যেতে পারি। রাস্তা নেই, ফুটপাত নেই, চলবে কিভাবে? বাসও চলতে পারছে না, সব জায়গা পানির নিচে। ভারতের মতো কৃষি নির্ভর দেশে বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমনি বর্জ্য নিষ্কাশনের দুর্বল ব্যবস্থাপনার জন্য হয়ে ওঠে অভিশাপ। মুম্বাইয়ের মতো শহরেও টানা বৃষ্টির কারণে শুরু হয়েছে এই করুণ অবস্থা। তাদের অভিযোগ, নগর জীবন ভোগান্তি নিয়ে সময় মতো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। সাকিব আল হাসান যে কোনো দলের জন্য কার্যকরী পারফর্মার।
বাংলাদেশের ক্রিকেটে তার অধ্যায় এখনো শেষ হয়নি, আরও কিছু ম্যাচ খেলার পর তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। লিটন শান্তদের মতো অভিজ্ঞরা থাকলেও এই দলকে তরুণ বলছেন বিসিবির এই পরিচালক, সে কারণেই আসছে না কাঙ্ক্ষিত ফলাফল। তবে শিগগিরই তারা দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা বোর্ড কর্তার। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অনিশ্চয়তায় টাইগার ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ। মামলা মাথায় নিয়ে দেশান্তরিত দেশসেরা ক্রিকেটার বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। পূরণ হয়নি মিরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্ন। কঠিন সময় পার করেছেন সাকিব। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন, তবে পরীক্ষা উতরে আবারও ফিরেছেন ক্রিকেটে। পিএসএলে সুযোগ পেয়ে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশ দলও এখন পাকিস্তানে। লম্বা সময় পর সতীর্থদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ বাঁহাতির। প্রশ্ন উঠছে, বোলিং অ্যাকশন শুধরে আসার পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা কতটুকু সাকিবের? আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে, প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ পরবর্তী সময়ে বাজে পারফরমেন্স বাংলাদেশের। ব্র্যান্ড ভ্যালু কমেছে টাইগার ক্রিকেটের। এরপর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হার আর আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছেও সিরিজ হেরেছে রঙিন পোশাকে। তারপরও দল নিয়ে আশাবাদী বোর্ড পরিচালক। মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ টিমের ছেলেদের, যে ইয়াং ছেলেদের এখন ট্রেমেন্ডাস ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের একটু কনসিস্টেন্সি বাড়াতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ইমপ্রুভ করতে হবে। বাংলাদেশ পাকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে আছেন বলেও জানান তিনি। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মিঠু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী, সেরা সদরের ব্রিফিং। সরকারের সম্পূরক হিসেবে কাজ করছে বাহিনী, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান। গণতন্ত্রের পক্ষে থাকায় সেনাবাহিনীকে স্বাগত জানানো উচিত, মন্তব্য বিএনপি নেতা খসরুল। নির্বাচন কখন হবে ঠিক করে দিতে পারেন না সেনা প্রধান, মন্তব্য সার্জিসের। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়। সুরাহা না হলে কাল সারা দেশে বিক্ষোভের ডাক। সংস্কার কাজে বাধা এলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি হাসনাতের। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।